প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের আজকে নির্ধারিত ক্লাস ফেসবুক লাইভে করতে পারি নাই। আজকে আমরা একটা ভিডিও আপলোড দিচ্ছি আজকের ক্লাসটির ইনস্টেডে। তো আমরা সাধারণত লাইভ ক্লাস করি। লাইভ ক্লাসে অ্যাকচুয়ালি একজন দুইজন লাইভে থাকে বা সবাই প্রায় পরেই দেখে। আসলে শেখার এই কৌশলটা খুব ভালো হচ্ছে না আর কি। লাইভ ক্লাস যদি সবাই কন্ট্রিবিউট করে, পার্টিসিপেট করে, ইভেন অন্য অন্য সিস্টেমে যাদের ক্লাস নেই তারা যেভাবে ক্লাস অর্গানাইজড করে বা পার্টিসিপেট করে, সেটা আরও বেশি ইফেক্টিভ থাকে, লাইক অ্যাজ জুম, লাইক অ্যাজ গুগল মিট অর মেসেঞ্জার এক্সেট্রা। তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা এইভাবে নিচ্ছি। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ থেকে মাত্র কয়েকদিন পর 13 জুলাই অলরেডি আমাদের এক্সামের একটা ডেট দিয়েছে, এমটি মান্থলি টেস্টে আমাদের বায়োলজির সিলেবাসটা আমরা এখনও ঘোষণা করি নাই, তবে তোমরা জেনে যাও মান্থলি টেস্টে আমরা চ্যাপ্টার 5 নিচ্ছি। চ্যাপ্টার 5 অনেক বড় একটা চ্যাপ্টার, যে কারণে আমরা এখন থেকে যে কটা ক্লাস পাবো, 3টা বা 4টা, এই ক্লাসগুলোতে আমরা চ্যাপ্টারটা রিভিশন করব এবং কিছু সিকিউ নিয়ে আলোচনা করব। আমাদের প্যাটার্ন হতে পারে এমটি টেস্টের এরকম, সেটা হচ্ছে যে চ্যাপ্টার 5 ফর ক্লাস 9, চ্যাপ্টার 5 সিকিউ থাকবে একটা সিকিউর জন্য 25 মিনিটস আমরা টাইম ধরেছি এবং মার্কস থাকবে 10। এমসিকিউ 10টা এবং টাইম ধরেছি 5 মিনিটস এবং মার্কস থাকবে 10, টোটাল 30 মিনিটস এবং মার্কস থাকবে 20। তো এইভাবে হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন হবে এবং এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমরা পরীক্ষা নিব। আর আমরা এখন থেকে যে কয়টা ক্লাস পাবো, 3টা বা 4টা, এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন আমরা খুব গুরুত্বপূর্ণ এবং বেসিক বিষয়গুলো আলোচনা রাখবো। যে আলোচনার যে চ্যাপ্টারগুলো জানলে অ্যাকচুয়ালি আমরা পরীক্ষায় সবচেয়ে ভালো করতে পারবো, কিংবা এত বড় চ্যাপ্টারের ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা শেয়ার করব। তো আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য চ্যাপ্টারটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। আমরা প্রথম দিন আজকে আমরা 83 পেজ থেকে 99 পেজ, অর্থাৎ চ্যাপ্টার 5 এর শুরু থেকে 99 পেজ পর্যন্ত আলোচনা করব। পরের দিন 100 থেকে 111 এই পর্যন্ত আলোচনা করব। 111 থেকে শুরু করে 119 লাস্টেরটা আমরা আলোচনা করব। আলোচনা করার পরে যে ডেটটা থাকবে, ওই ডেটে গিয়ে আমরা সিকিউগুলো প্র্যাকটিস করব, অর্থাৎ 13, 14, মানে 12, 13, 11 এই ডেটগুলোতে আমরা সিকিউ প্র্যাকটিস করব। তো আজকে আর কথা না বাড়ি, চলো আমরা চ্যাপ্টার 5 এর 83 থেকে 99 এই পড়াটা আমরা একটু রিভাইজ করি। গুরুত্বপূর্ণ পার্টগুলো তোমাদের বলে দিই এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিবা। অ্যাকচুয়ালি আমাদের ক্লাসটা শুরু হবে 84 পেজ থেকে 99 পেজ এবং অ্যানিমিয়ার শেষ পর্যন্ত 99 পেজ। মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব বড় একটা পার্ট। আমরা একটু দ্রুত শুরু করি। আমরা শুরুতেই পাবো প্ল্যান্ট নিউট্রিয়েন্ট বা প্ল্যান্ট মিনারেল নিউট্রিয়েন্ট। এখানে আমাদের জানতে হবে যে প্ল্যান্ট এনভায়রনমেন্ট থেকে অর সোয়েল থেকে 60 টাইপ অফ এসেনশিয়াল এলিমেন্টস রিসিভ করে, এর মধ্যে 16টা হচ্ছে মোস্ট এসেনশিয়াল। এই 16টাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট সম্পর্কে আমরা বলতে গিয়ে বলেছিলাম ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে 10টা, এবং এই 10টা ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে এমজি, ক্যাফে, চপসখান। এর মানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফেরাম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম, নাইট্রোজেন, এমজি, ক্যাফে, চপসখান, এই 10টা আমাদের মনে রাখতে হবে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট 6টা, এই 6টা হচ্ছে জানমান মোর বের হইল কুকুরের কামড়ে, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, কপার এবং ক্লোরিন। জানমান মোর বের হইল কুকুরের কামড়ে। এইভাবে আমরা এই 10টা এবং 6টা 16টা মনে রাখব। এরপরে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি সোর্সগুলো কি। নিউট্রিয়েন্ট এলিমেন্টের মেইন সোর্স হচ্ছে সয়েল। সয়েল ছাড়াও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই 3টে রিসিভ করি আমরা এয়ার থেকে, এবং অক্সিজেন এবং হাইড্রোজেন এগুলো রিসিভ করি আমরা বেসিক্যালি ওয়াটার থেকে, আর সবগুলোই আমরা রিসিভ করি নর্মালি সয়েল থেকে। এরপর আমরা রোল পড়ব, রোল অফ ডিফারেন্ট মিনারেল নিউট্রিয়েন্টস ইন প্ল্যান্ট। এই রোল পড়তে গেলে আমরা যে পার্টগুলো পড়বো, এখানে অনেকগুলো দেওয়া আছে, যেমন এখানে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আয়রন, তারপর নিচে দেওয়া আছে ম্যাঙ্গানিজ,
তারপরে কপার, বোরন, মলিবডেনাম এবং এক শেষে দেওয়া আছে ক্লোরিন। তো এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা দাগ দিতে হবে তোমাদের, সেটা হচ্ছে তোমরা নাইট্রোজেন দাগ দাও। নাইট্রোজেন খুব ইম্পর্টেন্টলি পড়বা। তারপরে ফসফরাস ইম্পর্টেন্টলি পড়বা, আয়রন ইম্পর্টেন্টলি পড়বা। এই তিনটা খুব গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন সম্পর্কে আমরা বলতে পারি যে এটা বেসিক এলিমেন্টস অফ নিউক্লিক অ্যাসিড, আর নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে ডিএনএ এর একটা পার্ট। সো হিউম্যান বিংস অর অ্যানিমাল অর প্ল্যান্ট, যে কোনো কিছু হোক না কেন, নিউক্লিয়াস যদি টিকে থাকতে হয় নিউক্লিক অ্যাসিড লাগবে। তো নিউক্লিক অ্যাসিডের বেসিক এলিমেন্টস যদি নাইট্রোজেন হয়, নাইট্রোজেন প্রাণীর বা উদ্ভিদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস। আমরা নাইট্রোজেন পাই প্রোটিন থেকে, প্রোটিনে পাই 16% নাইট্রোজেন আছে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আর নাইট্রোজেন হলে ক্লোরোফিল ফর্ম হয়। ক্লোরোফিল ফটোসিনথেসিসের মেইন এজেন্ট। সো নাইট্রোজেন মোস্ট ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিংস অর অ্যানিমাল। এরপরে আমরা ম্যাগনেসিয়াম সম্পর্কে জেনে দিতে পারি। ম্যাগনেসিয়াম ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ফর ক্লোরোফিল অ্যান্ড হেল্পস দ্য প্রসেস অফ রেসপিরেশন। এরপরে আমরা যে পার্টটা আসবো সেটা হচ্ছে ফসফরাস। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। Phosphorus is essential for the development of roots. It is the structure component of DNA, RNA, ATP is living cells. আমরা জানি ডিএনএ তৈরি করতে গেলে যে স্ট্রাকচার দরকার, ডিএনএ স্ট্রাকচার হচ্ছে তোমরা জানো যে ডিএনএ স্ট্রাকচার তৈরি করার জন্য দরকার হচ্ছে সুগারের একটা স্ট্রেন থাকবে, সুগারের আরেকটা স্ট্রেনের সাথে সুগারগুলো ফসফরাস দিয়ে যুক্ত থাকবে, এবং এই পাশের সুগারের স্ট্রেনের সাথে অন্য পাশের সুগারের স্ট্রেন যুক্ত হবে নাইট্রোজেন বেস দিয়ে, এবং নাইট্রোজেনগুলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। অ্যাডেনিন, থাইমিন, ডাবল বন্ড, ডাবল হেলিক্স, হাইড্রোজেন বন্ড, গুয়ানিন, সাইটোসিন এবং ট্রিপল বন্ড, ট্রিপল হাইড্রোজেন বন্ড। এইভাবে সাধারণত ডিএনএ তৈরি হয়। তো এই ক্ষেত্রে নাইট্রোজেন বেস গুরুত্বপূর্ণ একটা পার্ট। নাইট্রোজেনগুলো ডিএনএ স্ট্রাকচার তৈরি করে। আর এই যে ফসফরাসগুলো আছে, ফসফরাসগুলো ডিএনএর একটা পার্ট, কারণ ফসফরাসগুলোর মাধ্যমে ডিএনএর সুগারগুলো একেবারে সাথে যুক্ত থাকে। অর্থাৎ এখানে তিনটা এলিমেন্টস ইম্পর্টেন্ট। একটা নাম্বার হচ্ছে সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, আর একটা হচ্ছে ফসফরাস। তিনটেই গুরুত্বপূর্ণ এলিমেন্টস ফর দ্য ডেভেলপমেন্ট অফ ডিএনএ। ফসফরাসের আরো কিছু ভূমিকা আছে, সেটা হচ্ছে ফসফরাস ইজ অলসো অ্যান এসেন্সিয়াল এলিমেন্টস ফর দ্য এলিঙ্গেশন অফ রুটকে এলিঙ্গেট করতে ফসফরাস ভূমিকা রাখে। রুট না থাকলে তো, রুট এলিঙ্গেট না হলে তো আসলে অনেক ফাংশনই ঘটবে না প্ল্যান্টে। এরপরে আয়রন সাধারণত রেসপিরেশনকে রেগুলেট করে, এবং সেটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশনে সবচেয়ে বেশি পরিমাণ এনার্জি তৈরি হয়। তোমাদের একটা রিয়াকশন দেখাই। রেসপিরেশন মিনস C6H12O6 প্লাস oxygen oxidized glucose and produce carbon dioxide plus water as a byproduct, but main product is ATP. This is an aerobic respiration, and this ATP is the energy. এই এনার্জির পরিমাণ হচ্ছে 686 কিলো ক্যালোরি, 6.6 কিলো ক্যালোরি। তাহলে one molecule glucose convert to 686 kilocalorie energy. That is called 38 molecule of ATP. Huge amount of energy. But অক্সিজেনের উপস্থিতি না থাকলে এই পরিমাণ এনার্জি প্রোডাকশন হবে না। আর এই রিয়াকশনটা মেইনটেনের মাধ্যমেই আমরা হিউম্যান বিং সেল থেকে বা প্ল্যান্ট অর অ্যানিমাল সেল থেকে আমরা এনার্জি পাই রেসপিরেশনের প্রসেসের মাধ্যমে। তো এই রেসপিরেশনটা রেগুলেট করে সেটা হচ্ছে আয়রন। So iron is essential elements to regulate our respiration. এবার একটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে শর্ট কোশ্চেনগুলো উপর থেকে আসলেও এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এক লাইনের মধ্যে কিছু রোল দেওয়া আছে। ম্যাঙ্গানিজ ইজ নিডেড টু কনস্ট্রাক্ট অ্যান্ড মেইনটেইন ক্লোরোপ্লাস্ট, 1 নাম্বার। কপার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রেসপিরেশন প্রসেস, 3 নাম্বার। Boron is required for the active growing region of plant, and it also plays a role in transportation of sugar, 4 number. Molybdenum is essential for fixation of nitrogen by microorganism. Most important function of molybdenum, or most important line in this space. Chlorine is necessary for the growth of root and stem of sugar beet. আমাদের সারা বইয়ের মধ্যে, এই চ্যাপ্টারের মধ্যে এই সুগার বিট একটাই উদাহরণ দেওয়া আছে একটা প্ল্যান্ট নিয়ে, অন্য কোথাও উদাহরণ দেওয়া নেই। সো ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর MCQ।
তো টিপস হচ্ছে এই 5 লাইনের মধ্যে 5টা এলিমেন্ট সম্পর্কে বলা। সুতরাং 5টা লাইন পড়লে এখান থেকে মানে অল্পর মধ্যে অনেক বেশি রোল বলা আছে, সুতরাং এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, অল্প পড়ে অনেক বেশি কভার্স হয়। সো তোমাদের অবশ্যই এই পার্টটা খুব ভালো করে জানতে হবে। এরপরে আমরা সিমটমস অফ নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিস, এই নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিগুলো সিমটমসগুলো পড়বো। কিন্তু আগে আমি বলেছি এখানে যতগুলো আছে, এখানে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, ক্লোরিন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, আয়রন আছে, সালফার আছে, বোরন আছে। তো এগুলোর মধ্যে কমন একটা আছে, সেটা হচ্ছে ক্লোরোসিস। দিস ইজ ক্লোরোসিস। ক্লোরোসিস কেন ঘটে? ক্লোরোসিস যেমন ডিউ টু অ্যাবসেন্স অফ নাইট্রোজেন ক্লোরোসিস অকার্স, ডিউ টু অ্যাবসেন্স অফ পটাশিয়াম ক্লোরোসিস অকার্স, ডিউ টু অ্যাবসেন্স অফ ক্যালসিয়াম ক্লোরোসিস occurs, due to absence of magnesium chlorosis occurs, due to absence of iron chlorosis occurs. So ক্লোরোসিসটা ভালো করে পড়তে হবে। এখন চলো ক্লোরোসিসগুলোর টাইপসগুলো পড়ি আমরা। ইট অলসো কজেস ইয়োলিং অফ ইয়ং লিভস। ইয়ং লিভসে ক্লোরোসিস হবে স্টার্টিং বিটুইন লিভ ভেইন, 2 ভেইনের মাঝ থেকে ক্লোরোসিস হবে। দিস ইজ দ্য ডেফিসিয়েন্সিস অফ আয়রন। সালফারে ক্লোরোসিস হয়। Sulfur chlorosis happens more within young leaves and less in old. বয়স্ক পাতার চেয়ে ইয়ং লিভসে বেশি ঘটে ক্লোরোসিস, ডেফিসিয়েন্সিস অফ সালফার। দেন ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ক্লোরোসিস, ক্লোরোসিস অকার্স ডিপলি অ্যান্ড র্যাপিডলি ইন দ্য মিডল প্লেস অফ ভেইন। এটা ছিল ভেইনে প্রথম ঘটে, আর এটা ভেইনের মাঝে ঘটে। ইয়ং লিভস ফেস ক্লোরোসিস ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম। দিস ইজ ক্লোরোসিস। And also potassium. Intervenal chlorosis occur, 2 ভেইনের মাঝে ইন্টারভেনাল ক্লোরোসিস ঘটে, কারণ এখানে নেক্টোটিক স্পট দেখা যায়। কিছু নেক্টোটিক স্পট তৈরি হয় পাতার মধ্যে এবং স্পটগুলো একসময় ক্লোরোসিস ক্রিয়েট করে। আর ওভারঅল ক্লোরোসিস যদি নির্দিষ্ট কোনো অকারেন্স থাকে, যেমন নেক্টোরিক স্পট অথবা ইন্টারভেনাল স্পেসে ক্লোরোসিস ঘটে, ইয়ং লিভস ক্লোরোসিস ফেস করে, অথবা ডিপলি এবং র্যাপিডলি মিডল ইন দ্য প্লেস অফ ভেইনস ক্লোরোসিস অকার্স করে, সেগুলো তো প্রত্যেকটি স্পেসিফিক একটা কারণে। কিন্তু কোনো স্পেসিফিক কারণ যদি না থাকে, সিম্পলি ক্লোরোসিস থাকে, 100% ডেফিসিয়েন্সিস অফ নাইট্রোজেন, এটা মাথায় রাখতে হবে। ওকে, আরেকটা পার্ট এখানে আছে, সেটা হচ্ছে দ্য লিভস অফ দ্য স্টিম ডাইজ। লিভস অফ দ্য স্টিমস ডাই, এরপরে আর কিছু বলা নাই, বাট বাংলা মিডিয়ামের বই এখানে আছে যে দিস ইজ causes of dieback. So dieback is a language, এটা আমাদের এখানে জানতে হবে। ডাইব্যাক ল্যাঙ্গুয়েজটা এখানে দেয়া নাই, বাট ডাইব্যাক ল্যাঙ্গুয়েজটা আমাদের এখান থেকে জানতে হবে। ডাইব্যাক পড়তে হবে, জানতে হবে, মনে রাখতে হবে যে কোশ্চেন যখন হয় বোর্ডে, তখন বাংলা মিডিয়াম বই থেকে কোশ্চেন করা হয়, তারপর ইংরেজিতে ট্রান্সলেট করা হয়। তো এখানেও এটা ঘটবে যে এখানে শব্দটা নাই, এ কারণে শব্দটা নাই কারণে কোশ্চেনটা এখান থেকে হবে না, এমন কিছু না, হতে পারে, আমরাও দিতে পারি। ইম্পর্টেন্ট। এরপরে আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন অফ অ্যানিম্যাল। অ্যানিম্যালের অনেক নিউট্রিশন সম্পর্কে বলা আছে। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন হচ্ছে যে ফুড কাকে বলে। হোয়াট ডু ইউ মিন বাই ফুড? দ্য সাবস্ট্যান্স হুইচ ইজ ডাইজেস্টেড অ্যান্ড অ্যাবজর্বড উইদিন দ্য বডি অ্যান্ড হেল্পস ইন রিপেয়ারিং ইটসেলফ, স্টেইং হেলদি, সাপ্লাইজ নিউট্রিয়েন্ট nourishment of vital activities, protect from disease and produce heat and energy is called food. এইটা আমাদের একটু পড়তে হবে, ইম্পর্টেন্ট। আমরা এবার পড়বো যে হিউম্যান বিং অর অ্যানিমাল যে ফুডগুলো রিসিভ করে সেগুলো। মেইনলি 3 টাইপস অফ ফুড। একটা হচ্ছে প্রোটিন, হেল্পস ইন গ্রোথ অ্যান্ড রিপেয়ার; কার্বোহাইড্রেট, হেল্পস ইন প্রডিউসিং এনার্জি; ফ্যাট অ্যান্ড ওয়েল, প্রডিউস হিট অ্যান্ড এনার্জি। জানলাম। এরপরে আরও 3টা আছে যেগুলো আমাদের বডিতে ক্ষুধা দূর করে না, হিট এনার্জি তৈরি করে না, বাট আমাদের বডি ফরমেশনের জন্য, সুস্থ থাকার জন্য এগুলো কাজ করে। যেমন ভিটামিন ইনক্রিজ ইমিউনিটি পাওয়ার অ্যান্ড এনহ্যান্স কেমিক্যাল রিয়াকশন; মিনারেলস টেক্স পার্ট ইন ভেরিয়াস অর্গানিক ফাংশন; ওয়াটার কিপস দ্য ব্যালেন্স অফ ওয়াটার এন্ড টেম্পারেচার; রেগুলেটস সেল অ্যাক্টিভিটি অ্যান্ড কন্টেইন অর্গানিলস। এছাড়া আরেকটা আছে, তার নাম হচ্ছে ফাইবার। ফাইবারটা আমাদের বডিতে অনেক ভূমিকা পালন করে। রাফেজ বা ফাইবার, রাফেজ অ্যাবজর্ব ওয়াটার, ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ স্টুল অ্যান্ড হেল্পস ইন বোল ফাংশন। এই রাফেজের ফাংশনটা 1 মার্কের জন্য আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট।
রাফেস্ট পার্টটা পড়তে হবে। চলো আমরা প্রোটিনের পার্টে যাই। প্রোটিন মেইনলি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই তিনটা দিয়ে তৈরি, চারটা দিয়ে তৈরি। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এর মধ্যে নাইট্রোজেন থাকে 16%, জানলাম। এরপর আমরা সোর্স দেখব। সোর্স অফ প্রোটিন আর টু টাইপস, একটা হচ্ছে অ্যানিমাল, একটা হচ্ছে প্ল্যান্ট। অ্যানিমাল প্রোটিনের সোর্সগুলো হচ্ছে ফিশ, মিট, এগ, চিজ, প্রসেসড লিভার অ্যান্ড মেইন সোর্স অফ অ্যানিমাল প্রোটিন, কারণ এখানে সবগুলো অ্যামিনো অ্যাসিড থাকে। প্ল্যান্ট প্রোটিন, ডাল অর লেন্টিল, নাটস, বিন, সিডস এক্সেট্রা আর দ্য মেইন সোর্স অফ প্ল্যান্ট প্রোটিন। এখানে পরে কিছু বলা আছে, এগুলোতে কোশ্চেন আসে না। এখানে ফাংশনটা হচ্ছে প্ল্যান্ট প্রোটিনের চেয়ে অ্যানিমাল প্রোটিন যে কোনো অংশে কম না সেটা বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি নিউজটা হচ্ছে আসলে প্ল্যান্ট প্রোটিনের চেয়ে প্ল্যান্ট প্রোটিন কম অ্যামিনো অ্যাসিড ক্যারি করে দেন দ্য অ্যানিমাল প্রোটিন। কার্বোহাইড্রেট পার্ট থেকে আমরা শুধু এই কার্বোহাইড্রেটের ছকটা খুব ভালো করে পড়বো, কারণ এখান থেকে এমসিকিউ আর শর্ট কোশ্চেন আসে, অনেক সময় ডেফিনেশন আসে। কার্বোহাইড্রেট আর কম্পোস্ট অফ কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, এই তিনটা দিয়ে। যেমন গ্লুকোজ, কার্বনের 6টা, হাইড্রোজেনের 12টা, অক্সিজেনের 6টা, C6H12O6 is called is গ্লুকোজ। এরকম করে কার্বোহাইড্রেটগুলো 3 ভাগে ভাগ করা যায়। যখন একটা করে গ্লুকোজ মিনিমাম স্ট্রাকচারাল ইউনিট হয়ে যায়, তখন তাকে বলা হয় মনোগ্লুকোজ, এবং তার সোর্স হচ্ছে হানি এবং ফ্রুট জুস। এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, যেখানে 1 মলিকুল অফ গ্লুকোজ ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে কাজ করে। যখন দুটো করে গ্লুকোজ একসাথে ফান্ডামেন্টাল ইউনিট হয়, তখন তাকে বলে ডাইগ্লুকোজ। সোর্স হচ্ছে সুগার অ্যান্ড মিল্ক, আর এক্সাম্পল হচ্ছে সুক্রোজ অ্যান্ড ল্যাকটোজ। আর যখন অনেকগুলো গ্লুকোজ, একটা গ্লুকোজের কমপ্লেক্স ফর্ম, সেটা ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে কাজ করে অফ কার্বোহাইড্রেট, তখন তাকে বলে পলিস্যাকারাইড। এবং এর সোর্স হচ্ছে রাইস, আটা, পটেটো, গ্রিন ভেজিটেবলস, স্টার্চ, জিলেটিন, লাইক এস কার্বোহাইড্রেট, গ্লাইকোজেন এক্সেট্রা। এনাফ। এরপর একটা ফ্যাটগুলো সম্পর্কে আমরা অনেক কিছু বলতে পারি। ফ্যাট আমাদের বডিতে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের চেয়ে ডাবল শক্তি তৈরি করে, কারণ আমরা নতুন একটা জিনিস শিখে যাই। কার্বোহাইড্রেট 1 গ্রাম কার্বোহাইড্রেট প্রডিউস 4 কিলোক্যালোরি এনার্জি, 1 গ্রাম প্রোটিন প্রডিউস 4 কিলোগ্রাম এনার্জি, বাট 1 গ্রাম ফ্যাট অ্যান্ড অয়েল প্রডিউস 9 কিলো ক্যালোরি এনার্জি। সো ডাবল তৈরি করে ফেলে। সোর্স হচ্ছে ভেজিটেবলস ফ্যাট অ্যান্ড অ্যানিমাল ফ্যাট। ভেজিটেবল ফ্যাট, সয়াবিন ফ্যাট, মাস্টার্ড, নাটস, সানফ্লাওয়ার অ্যান্ড কর্ন ওয়েলস, এটা হচ্ছে মেইন। আর অ্যানিমাল ফ্যাট, ঘিজ, ডালডাস এক্সেট্রা আর দ্য মেইন একটা টপিকস হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্কর পার ডে 50 থেকে 60 গ্রাম ফ্যাট ইনটেক করা প্রয়োজন। এরপরে ভিটামিন যেটা আমাদের বডিতে খুব অল্প পরিমাণ লাগে, কিন্তু রেগুলার লাগে, খুব ইম্পর্টেন্ট, খুব সামান্য লাগে। এই সামান্যটা না হলেই আমাদের লাইফটা একদম মানে ফ্যাটাল হয়ে যায়, ডেথ লাইন পর্যন্ত চলে যায়। তো এই ভিটামিন মেইনলি 2 টাইপস। নাম্বার 1, ফ্যাট সলিউবল ভিটামিন অ্যান্ড ওয়াটার সলিউবল ভিটামিন। কিছু কিছু ভিটামিন আছে যেগুলো ফ্যাটের সাথে মিশে যায়, আমাদের বডির মধ্যে ফ্যাটের সাথে মিশে, তাদেরকে ফ্যাট সলিউবল ভিটামিন বলে। ADEK ফ্যাট সলিউবল ভিটামিন। আর ওয়াটার সলিউবল ভিটামিন যেগুলো আমরা বেশি বা বাড়তি ইনটেক করে ফেললে, সেগুলো আমাদের বডি থেকে বিভিন্ন কেমিক্যাল বা আমাদের বডির ওয়াটার রিলিজের সাথে বের হয়ে যায়, প্রস্রাব পায়খানার মধ্যে বের হয়ে যায় ভিটামিন বি এবং সি। দেখা যাক তাদের সোর্সগুলো। ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন এ, মিল্ক, বাটার, ফ্যাটস, এগ, ক্যারট, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, কালার ভেজিটেবল, স্মলা ফিশ, সোর্স অফ ভিটামিন এ। ভিটামিন ডি, মিল্ক, কেক, লিভার, ডেইরি প্রোডাক্টস, ফিশ ওয়েল, এডিবল ওয়েল। ভিটামিন ডি, ই এবং কে, এই উপরে যা বললাম এগুলোর মধ্যে ই এবং কেও আছে। এবার ওয়াটার সলিউবল ভিটামিন, এটা ইজ মোস্ট একটা পার্ট, এখান থেকে প্রশ্ন আসে, কারণ এই অংশগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন বি কমপ্লেক্স, ইস্ট, হাস্কির রাইস, রেড আটা, তারপরে স্প্রাউট গ্রাম, পিস, তারপরে কলিফ্লাওয়ার, পিনাটস, বিনস, লিভার, হার্ট, মিল্ক, এগ, মিট, গ্রিন ভেজিটেবলস এক্সেট্রা দ্য মেইন সোর্স অফ ভিটামিন বি। এরপর ভিটামিন সি দেখবো। যত টক জাতীয় খাবার আছে সবার মধ্যে ভিটামিন সি, যেমন গোয়াভা, পামলো, স্টার ফ্রুটস, অরেঞ্জ, ক্যাবেজ, টমেটো, পাইনাপেল, গ্রিন চিলি, ফ্রেশ ভেজিটেবলস এক্সেট্রা। মিনারেলস সম্পর্কে আমরা শুধু এইটা পড়বো যে মিনারেলস আমাদের বডিতে কি রোল প্লে করে, এখান থেকে শুধু রোলটা পড়বো। কি রোল প্লে করে? রোলটা হচ্ছে এরা টিথ ফর্মেশনে ভূমিকা রাখে, মাসেলস ফর্মেশনে ভূমিকা রাখে, বনস ফর্মেশনে ভূমিকা রাখে, এনজাইম, হরমোন ফর্মেশনে ভূমিকা রাখে, আমাদের ইম্পালস মেনটেন করে, দেন মাসেলস কনস্ট্রাকশনে কাজ করে, মেনটেনিং ওয়াটার ব্যালেন্স ইন আওয়ার বডি সেল অ্যান্ড কিপিং ব্যালেন্স অফ অ্যাসিড অ্যান্ড বেস। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ
অর্থাৎ মিনারেলস অ্যান্ড সল্টের শুধু আমরা রোলটা পড়বো, খুব গুরুত্ব দিয়ে রোলটা পড়বো, পারলে আমরা সোর্সগুলো একটু পড়তে পারি। এবার ওয়াটার, আমাদের বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটার নাম হচ্ছে ওয়াটার। প্রায় ওয়াটার 50 থেকে 65% ওয়াটার ইন আওয়ার বডি ওয়েট। ওয়াটার আমাদের বডিতে 3 ধরনের কাজ করে। একটা হচ্ছে বডি ফর্মেশন, 2 নম্বর হচ্ছে কন্ট্রোল অফ ইন্টারনাল ফাংশনস অ্যান্ড এলিমিনেশন অফ ওয়াটার ওয়েস্টেজ প্রোডাক্ট। এটা আমাদের পড়তে হবে। বডি ফর্মেশনটা এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বডি ওয়েটের 50 থেকে 60% ওয়াটার। আমাদের বডিতে যত ধরনের ইন্টারনাল ফাংশন আছে সেই ফাংশনগুলো মেনটেন করে ওয়াটার আর ব্লাড, কারণ ব্লাডের মেইন পার্টস হচ্ছে ওয়াটার। এরপর আমরা এলিমিনেশন অফ ওয়েস্ট সাবস্টেন্সে যেতে পারি। এখানে আমরা দেখেছি যে আমাদের বডি থেকে প্রচুর পরিমাণে আমাদের বডি থেকে সমস্ত ওয়েস্ট সাবস্টেন্সগুলো ইউরিন, স্টোল, সুইট ইত্যাদির মাধ্যমে বডি থেকে বের করে দেয়। একজন মানুষ যদি প্রাপ্তবয়স্ক হয় এবং সে যদি পার ডে 2000 কিলো ক্যালোরি এনার্জি ডিমান্ড হয়, তার পার ডে 2 লিটার ওয়াটার ইনটেক করতে হবে। এরপর রাফেজ সম্পর্কে তোমাদের আগেই বলেছি, এখান থেকে শর্ট কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট। তো রাফেজের কিছু রোল এখানে আছে, লাস্টের 2 লাইন, সেটা হচ্ছে ইট ইজ অ্যাজুম দ্যাট রাফেজ রিডিউস দ্য রিস্ক অফ ক্যান্সার টু সাম এক্সটেন্ট। রাফেজ প্লেস এ রোল ইন রিডিউসিং obesity, the tendency of fat deposition and hunger. এরপরে আমরা ফুড পিরামিড পড়তে পারি। আমরা যত ধরনের খাবারের কথা বললাম সবগুলো খাবার আমাদের সমান পরিমাণ লাগে না, কিছু খাবার কম লাগে, কিছু খাবার বেশি লাগে। সবচেয়ে বেশি লাগে কার্বোহাইড্রেট, এরপরে লাগে আমাদের ভেজিটেবলস অর ফ্রুটস, এরপরে লাগে আমাদের প্রোটিন এবং সবার শেষে লাগে ফ্যাট। তো আমরা সবগুলো যদি সাজাই, কার্বোহাইড্রেট এত বড় একটা জায়গায়, তারপরে ভেজিটেবলস এত বড় একটা জায়গায়, তারপরে প্রোটিন এখানে, ফ্যাট এখানে, সবগুলোকে যদি আমরা পরপর সাজাই এরকম একটা ফিগার চলে আসবে। এগুলোকে আমরা যদি ফাইন শেপ করি তাহলে যে ফিগারটা হবে সেটা হচ্ছে পিরামিড। দিস ইজ কল্ড ফুড পিরামিড। দিস ইজ ফুড পিরামিড। Definition of food pyramid is essential for you. এরপরে প্রিন্সিপাল অফ ফুড হ্যাবিট, এটা পড়তে গেলে আমরা এখানে কয়েকটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যালেন্স ডায়েট, আর একটা হচ্ছে প্রিপারিং এ ব্যালেন্স ডায়েট অফ ফুড চার্ট। দুটো একই রকম, কারণ এখানে একটা ব্যালেন্স ডায়েট যদি আমরা চেক করতে যাই, এই চার্টটা তৈরি করতে যাই, তাহলে যে বিষয়গুলো কনসিডারেশন রাখতে হবে সেগুলো হচ্ছে যে যাদের জন্য করতে তাদের সেক্স, এজ, অকুপেশন, হেলথ কন্ডিশন, নলেজ অ্যাবাউট ফুড ভ্যালু, অর্থাৎ কোন খাবার খেলে কতটুকু শক্তি আসবে, এটা হচ্ছে কতটুকু শক্তি পাওয়া যাবে, এটা হচ্ছে ফুড ভ্যালু। তারপরে সেখানে আমাদের বডি রিপেয়ারিং করার জন্য বা বডি বিল্ডিং এর জন্য দরকারি ইকুইপমেন্টগুলো আছে কিনা দেখতে হবে, ভিটামিন, মিনারেলস, ওয়াটার আছে কিনা দেখতে হবে, ক্লাইমেট, ওয়েদার এবং ফুড হ্যাবিট মেনটেন করে দিতে হবে। শীতের দিন আমাকে গরমের দিনে খাবার, গরমের দিনে শীতের দিনে খাবার দিলে কিন্তু চলবে না। আবার ক্লাইমেট অনুযায়ী যে আমেরিকার খাবার বাংলাদেশের খাবার আমেরিকায় কিন্তু চলবে না। আর দেখতে হবে ওই ফ্যামিলির ইকোনমিক কন্ডিশন এবং দেখতে হবে ওই ফ্যামিলির মোট ফ্যামিলি মেম্বার্স। এই বিষয়গুলো মাথায় রেখে একটা ব্যালেন্স ফুড চার্ট তৈরি করতে হবে, এটা আমাদের জানতে হবে। আর উপরের যেটা আছে এটা জেনে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। এরপরে আমরা যাব একটা গুরুত্বপূর্ণ চার্টে। এই চার্টটা হচ্ছে অ্যাডাল্ট মেল এবং অ্যাডাল্ট ফিমেলের জন্য, যে ওয়ার্কিং, মিডিয়াম, মডারেট ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং মেল এবং ফিমেলের জন্য এই প্রেসক্রাইব ফুডগুলো কার কতক্ষণ প্রয়োজন হয়, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। কিন্তু তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চার্টটা, INFS, ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সার্ভিস, 1975। এখান থেকে এই চার্টের 100 গ্রামস ফুড থেকে কি পরিমাণ এনার্জি পাওয়া যায়, এটা একটা কনস্ট্যান্ট মান। এই মানটা আমাদের জানা থাকতে হবে অঙ্ক করার সময়, কিংবা আমি যদি কয়েকটা খাবারের নাম বলে দিই যে এই খাবার এতগুলো খায়, তাহলে তার কত ক্যালোরি সে অ্যাজিউম করে, তো এগুলো জানতে হবে। এখান থেকে যে অংশটা আমরা একেবারেই পড়ি না, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে অ্যাডিশনাল ম্যাটার্স দ্যাট শুড বি অফ স্পেশাল কনসিডারেশন। সেটা হচ্ছে যে মেনটেন ক্লিনলিনেস ওয়াইল প্রিপারিং ফুড, সার্ভিং অ্যান্ড ইটিং ফুড। খাবার তৈরি করা, দেওয়া, খাওয়া সবকিছুতে ক্লিনলিনেস মেনটেন করতে হবে। সাফিসিয়েন্ট ড্রিঙ্ক ইনটেক করতে হবে, ওয়াটার ইনটেক করতে হবে। মেক এ হ্যাবিট অফ ইটিং সিজনাল ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবলস এক্সেট্রা। দিস মাস্ট বি ইনক্লুড ইন ডেইলি ফুড চার্ট। অ্যাভয়েড ক্যান্ড অ্যান্ড ফ্রোজেন ভেজিটেবলস। এটা অ্যাডিশনাল কিছু কনসিডারেশন আসে 2 নম্বরের জন্য। এটা আমার স্টুডেন্ট যারা আছো তারা অবশ্যই খুব গুরুত্ব দিয়ে এই পার্টটা পড়বা।
আমরা এরপরে কিছু ভিটামিন ডিফিসিয়েন্সি ডিজিজ পড়বো। তার মধ্যে একটা হচ্ছে গয়টার, একটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, একটা হচ্ছে রিকেটস, দেন অ্যানিমিয়া। অ্যানিমিয়া টুডেজ লাস্ট পার্ট। গয়টার সম্পর্কে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি অফ আয়োডিন। কারণ গয়টার আয়োডিন আমাদের বডির নর্মালি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, এবং থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন রিলিজ হয় তার নাম হচ্ছে থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিন হরমোনগুলো যদি পরিমাণের চেয়ে বেশি হয়ে যায় তখন আমাদের গলার নিচে থ্রোটের উপরে, দ্যাট ইজ কল ভোকাল কর্ডের উপরে ওগুলো জমা হয়ে ফুলে ওঠে, তখন আমরা তাকে গয়টার বলি। গয়টার টু টাইপস, নাম্বার 1 হচ্ছে সিম্পল গয়টার এবং নাম্বার 2 হচ্ছে টক্সিক গয়টার। সিম্পল গয়টার যদি আমরা ট্রিটমেন্ট নিই তাহলে ঠিক হয়ে যায়, কিন্তু টক্সিক গয়টার ঠিক হয় না। এই গয়টারের একটা সিমটমস আছে। সিমটমস হচ্ছে সাধারণত মানে কুড়ে হয়ে যায়, অলস হয়ে যায়, তারপরে নর্মালি কাজ করতে চায় না, তারপরে রিপ্রোডাকশনে প্রবলেম হয়, এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। তো আমাদের যে সমস্ত এলাকার মানুষগুলো সি থেকে দূরে, অর্থাৎ হিল ট্র্যাকে আছে সি থেকে দূরে, তাদের এই ধরনের পসিবিলিটি থাকে। ইম্পর্টেন্ট হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেসের শুরুতে যে প্রবলেমগুলো দেখা দেয়, অর্থাৎ দ্য সিমটমস অফ নাইট ব্লাইন্ডনেস ইজ জেরোপথেলমিয়া। প্রশ্ন আসে, হোয়াট ইউ মিন বাই জেরোপথেলমিয়া বা হোয়াট ইজ জেরোপথেলমিয়া, পড়তে হবে। জেরোপথেলমিয়া হয় ডিউ টু অ্যাবসেন্স অফ ভিটামিন এ। সাধারণত 2 থেকে 4 বছর বয়সের চিলড্রেন, 5 বছর বয়সের চিলড্রেন এটা হয়, জেরোপথেলমিয়া দেখা যায়। এখন কেন হয়? দ্য সেন্সরি রড সেল অফ দ্য আইস গেট ড্যামেজ, দ্য পেশেন্ট ক্যানট সি ইন ডিম লাইট, এভরিথিং সিমস টু বি হ্যাজি। ইফ দ্য ডিজিজ ওরসন, খারাপ পর্যায়ে চলে গেলে, দ্য কর্নিয়া টার্নস ক্লাউডি, অ্যান্ড দেন দিস পজিশন বা সিমটম অফ নাইট ব্লাইন্ডনেস। তো এরকম করে আমরা নাইট ব্লাইন্ডনেসের কিছু সিমটমস, কজেস পড়তে পারি। আর রেমেডি হচ্ছে কি? রেমেডি বলতে অপারেশন করা, কিন্তু এর কিছু প্রিভেন্টিভ মেজার্স আছে। ভিটামিন এ ইন ইটস ফুড সাচ এস ফিশ, liver, green vegetables, yellow and orange fruits, vegetables, ripe mango, banana, sweet pumpkin, carrot, etc., mola and dala fish. If necessary, vitamin A capsule should be taken to prevent these diseases. এভাবে করতে পারি। রিকেটস হচ্ছে হাত পা বেঁকে যাওয়া। সাধারণত রিকেটস হলে প্রবলেমটা হয় কি, হাড়ের ফর্মেশন ঠিকমতো হয় না। কারণ হাড়ের ফর্মেশন ঠিকমতো হয় না, বাট বডির আপার পার্ট তো ডেভেলপড হয়ে যায়, আপার পার্ট ভারী হয়ে যায়। বডির আপার পার্ট ভারী হয়ে গেলে আপার পার্ট ভারীর এই ওজনটা নিচের, অর্থাৎ দুটো পা নিতে পারে না, ফলে ওই ওজনে পা বেঁকে যায়। দিস ইজ কল্ড রিকেটস ডিউ টু অ্যাবসেন্স অফ বা ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি। অ্যানিমিয়া, দ্য ডেফিসিয়েন্সি অফ রেড ব্লাড কর্পাসেলস। কোনো কারণে আমাদের বডিতে রেড ব্লাড কর্পাসেলস কমে গেলে তখন বলা হয় অ্যানিমিয়া। সাধারণত শিশু বাচ্চাদের ক্ষেত্রে, 15 থেকে 49 বয়সী মহিলাদের ক্ষেত্রে এবং প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেও এটা দেখা যায়। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে দেখা দিলে তাদের বাচ্চাদের আসলে অ্যানিমিয়া দেখা দেয়। অ্যানিমিয়া হচ্ছে প্রয়োজনের তুলনায় আরবিসি অনেক কমে যাওয়া, এটা হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া সাধারণত আয়রন রিচ যে ফুডগুলো আছে, ফুডগুলো বেশি বেশি ইনটেক করলে অ্যানিমিয়া থেকে আমরা বাঁচতে পারি। অ্যানিমিয়ার সিমটমস কিছু আছে, যেমন ফিলিং উইক, হেডেক, ডিপ্রেশন, তারপরে ইনসমনিয়া, লস অফ অ্যাপেটাইট, তারপরে প্যালপিটেশন, ভিশন সাডেনলি গোজ ডার্ক, এগুলো হচ্ছে সাধারণত সিমটম। আর যদি প্রিভেন্ট করতে চাই, আয়রন রিচ ফুড খেতে হবে। কিডনি বিন, লিভার, মিট, এগ, পিনাট, ভেজিটেবলস, মলাসেস এক্সেট্রা, এগুলো খেতে হবে বেশি বেশি। আর আমাদের ডক্টরের কাছে যেতে হবে, যদি বাই চান্স অ্যানিমিয়া চলেই আসে ডক্টরের কাছে যেতে হবে। তো এটা ছিল আমাদের আজকের মোটামুটি একটা আয়োজন। তো তোমরা যেটা করবা, আমি যে পার্টগুলো টিক দিয়েছি, স্টার দিয়েছি, দাগ দিয়েছি, পড়তে দিয়েছি, এবং আমার লেকচারের মধ্যে যেটা তুমি গুরুত্ব মনে করেছো, এই পার্টগুলো ভালো করে পড়বা। আশা করি এই পার্টের ভিতর থেকেই তোমার সামনের পরীক্ষার তুমি প্রয়োজনীয় জিনিস খুঁজে পাবা। নেক্সট দিন আমরা এই এনার্জি ইন ফুড ইনগ্রেডিয়েন্ট এখান থেকে শুরু করব, 100 পেজ থেকে শুরু করবো, 109 পেজ পর্যন্ত বা 111 পেজ পর্যন্ত আমরা কন্টিনিউ করব। তো অবশ্যই ক্লাসগুলো রেগুলার করতে হবে, ক্লাসের সাথে থাকতে হবে, এবং আমরা এরপরের ক্লাসগুলো ভিডিওতেও দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে বেটার হয় তোমরা যদি লাইভে আসো, সরাসরি কন্ট্যাক্টের মাধ্যমে তোমরা প্রশ্ন করতে পারবা। তবে আমি 3টা লেকচার দিয়ে নিই, এরপরে
তিনটা লেকচার আমি পরপর দিয়ে নিই, পরপর তিনটা ভিডিও তৈরি করে তোমাদের পৌঁছাই। এরপরে আমরা একদিন 1 ঘন্টা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় নিয়ে আমরা টোটাল প্রবলেমগুলো সলভ করব। আর আরও কিছু বলবো যেগুলো আরও ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেনের মধ্যে, সেগুলো উঠে আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, এগুলো প্র্যাকটিস করতে থাকো, এবং এখান থেকে তোমরা এমসিকিউ ক্রিয়েট করতে থাকো। যে এমসিকিউগুলো তৈরি করা আছে এখানে তৈরি হয়, এমসিকিউ ক্রিয়েট করে থাকো। এমসিকিউর ক্ষেত্রে কি পড়তে হবে কি না পড়তে হবে সেটা আমি লাস্টের দিন বলবো, বাট এখন তোমরা এখান থেকে নিজের মতো এমসিকিউ তৈরি করো যেন আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। তো সে পর্যন্ত ভালো থাকো, সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।